এখনো সরানো যায়নি জয়দেবপুরের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ট্রেনের ইঞ্জিন। বিভিন্ন রুটে বিঘ্নিত রেল চলাচল। ঢাকা ভাঙা রাজবাড়ী কমিউটার ট্রেনের উদ্বোধন। নতুন নতুন ট্রেন চালু করব, আপনাদের সুবিধা হবে ইনশাআল্লাহ। আমরা যাতে রেলকে দুর্নীতিমুক্ত একটা ভালো প্রতিষ্ঠান হিসাবে জনগণের সেবায় নিয়োজিত থাকতে পারি। তীব্র গরমে মফস্বলে বিদ্যুতের আসা যাওয়া, কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি ধুঁকছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। দায়ী করা হচ্ছে ভুল জ্বালানি নীতিকে। মালচিং পেপার দিয়ে যে তাপমাত্রা ধরে রাখার চেষ্টা করতেছি, এটাও আর এখন ধরে রাখতে পারছি না। মনে করেন যদি কারেন্ট যাচ্ছে তাই 1 ঘন্টাও নেই, 2 ঘন্টাও নেই। সংযোগ দিতে পেরেছি, আমরা বিদ্যুৎ বিতরণ লাইন তৈরি করতে পেরেছি, কিন্তু শতভাগ বিদ্যুৎ দেওয়ার মতো আমরা সক্ষমতা অর্জন করতে পারিনি। আজ রাতে বাড়তে পারে বৃষ্টিপাত, জানালো আবহাওয়া অফিস। ঝড়ের মৌসুমে বাড়ে বজ্রপাত, মৃত্যু ঠেকাতে দরকার সচেতনতা। আওয়ামী লীগ সরকারের একদলীয় শাসন বিশ্বাস করে না জনগণ, মন্তব্য মঈন খানের। একসাথে চালাতে হবে প্রতিবাদ প্রতিরোধ, বললেন রিজভী। সরিষাবাড়ি সেইখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী, তার পক্ষ থেকে বলা হয়েছে এইখানে আর কেউ উপজেলাতে দাঁড়াতে পারবে না। ইসরায়েল বিরোধী প্রতিবাদে উত্তাল বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রে ধরপাকড়ের শিকার 2400-র বেশি শিক্ষার্থী। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। গাজীপুরের জয়দেবপুর স্টেশনে 2 ট্রেনের সংঘর্ষের পর এখনও সরানো যায়নি 2টি ইঞ্জিন। শুক্রবার সন্ধ্যা থেকে ক্ষতিগ্রস্ত বগিগুলো সরাতে উদ্ধার কার্যক্রম চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। 10টি ক্ষতিগ্রস্ত বগি টঙ্গী স্টেশনে নেওয়া হয়েছে। 2টি ইঞ্জিন সরাতেও চলছে তৎপরতা। এখনও এক লাইনে ট্রেন চলাচল করছে। শুক্রবার সকালে স্টেশনে থেমে থাকা একটি তেলবাহী ট্রেনে ধাক্কা দেয় টাঙ্গাইল কমিউটার। এতে লাইনচ্যুত হয় 2টি ট্রেনের ইঞ্জিন সহ 10টি বগি। একই লাইনে ঢুকে পড়ে কমিউটার ট্রেনটি। আহত হন লোকো মাস্টার সহ 5 জন। এই ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে স্টেশন মাস্টার সহ 3 জনকে। এই বিষয়ে আরো জানবো, গাজীপুর থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, ইঞ্জিন সরাতে এত সময় কেন লাগছে? জানতে চাই চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে পারে কতক্ষণ নাগাদ? আসলে স্বাভাবিক হবে কতক্ষণ সেটি আসলে এখন নিশ্চিত হতে পারেনি। কিছুক্ষণের মধ্যে আমরা দেখেছি রেল ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছে, তাদের সাথে কথা বলে জানা যাবে আসলে 1 নম্বর লাইন এবং 2 নম্বর লাইনটি আসলে কতক্ষণ নাগাদ স্বাভাবিক হবে। তবে এখানে এখনো একটি ট্যাঙ্ক রয়েছে, এটি তেল বোঝাই রয়েছে, যে কারণে আসলে দেরি হচ্ছে। এখানে যারা মেরামত এবং উদ্ধার কর্মীরা রয়েছে তারা বলছে যে যেহেতু গুরুত্বপূর্ণ একটি এখানে পুরো ট্যাঙ্কারে রিজার্ভকৃত তেল রয়েছে, যে কারণে আসলে দেরি হচ্ছে। এখানে 5টি ট্যাঙ্কার ছিল, 4টি ট্যাঙ্কারে কিন্তু উদ্ধার করে নিয়ে টঙ্গী রেলওয়ে জংশনে রাখা হয়েছে। আর একটি ট্যাঙ্কার রয়েছে এবং একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন এবং যাত্রীবাহী বগির একটি ইঞ্জিন, এই ইঞ্জিন রয়েছে। হয়তো এটি 2 থেকে 3 ঘন্টার মধ্যে এখানে নিয়ে যাওয়া হবে। এরপর যে 1 নম্বর যে লাইনটি রয়েছে সেটি আসলে কোথাও আসলে ত্রুটি বিচ্যুতি আছে কিনা বা বেঁকে গেছে কিনা সেই বিষয়টি আসলে দেখভাল করে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আসছে তারা আসলে এটি স্বাভাবিক করে দেওয়া হবে। এরপর আসলে 1 নম্বর লাইন এবং 2 নম্বর লাইন, 2টি লাইনে আসলে ট্রেন চলাচল করতে পারবে। তবে এখন পর্যন্ত কিন্তু প্রত্যেকটি ট্রেনে এই রাস্তা চলা প্রত্যেকটি ট্রেনে কিন্তু শিডিউল বিপর্যয় রয়েছে। আমরা দেখেছি প্রত্যেকটি যাত্রী যখন এইখান দিয়ে আসলে ক্রস করা হয়, খুব স্লো গতিতে ক্রস করা হয়, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা বলছিল যে কয়েক ঘন্টা অর্থাৎ 4-5 ঘন্টা করে কিন্তু একটি ট্রেন কিন্তু শিডিউল বিপর্যয় হচ্ছে, অর্থাৎ যাত্রী ভোগান্তি আমরা বলতে পারি। তবে এই যে 2টি ইঞ্জিন দেখতে পাচ্ছেন, এই 2টি ইঞ্জিন কিন্তু আসলে হয়তোবা কিছুক্ষণের মধ্যে সরিয়ে দেওয়া, যেহেতু একটি ট্যাঙ্কারে রয়েছে, হয়তোবা এই 2টি ইঞ্জিন শেষ করে দেওয়ার পরেই কিন্তু বলা যাবে আসলে তখন নাগাতে এই 1 নম্বর লাইনটি আসলে স্বাভাবিক করা হবে। পলাশ, অনেক ধন্যবাদ আপনাকে।
এদিকে জয়দেবপুরের ট্রেন দুর্ঘটনার জেরে আজও কমলাপুর স্টেশনে বেশিরভাগ ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। সকাল 7:15টায় নীলসাগর এক্সপ্রেস কিশোরগঞ্জের 11 সিন্ধুর প্রভাতী ছেড়ে যায় প্রায় 3 থেকে 4 ঘন্টা বিলম্বে। এদিকে 8:30টার লালমনিরহাটের বুড়িমারি এক্সপ্রেস, 10:30টার রংপুর এক্সপ্রেসও 4 থেকে 5 ঘন্টা বিলম্বে কমলাপুর ছেড়ে যায়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার তিতাস কমিউটার, কিশোরগঞ্জ এক্সপ্রেস ও জামালপুর সহ উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেনই দেরিতে ছেড়ে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা স্টেশনে অপেক্ষা করছেন যাত্রীরা। আগামীকালের মধ্যে শিডিউল ঠিক হওয়ার প্রত্যাশা স্টেশন ম্যানেজারের। 7টা বাজে আসছি, দেখলাম যে কটা ট্রেন গেছে 2 ঘন্টা 2.5 ঘন্টা সব ট্রেনেই লেট হয়েছে। 4 ঘন্টা রেট এখনো গাড়ি আসে না, 4.5 ঘন্টা রেট এখনো গাড়ি আসে না। 9:30 থেকে বসে আছি, এখন পর্যন্ত কোনো খবর নেই ট্রেনে। উত্তর পশ্চিমাঞ্চল অর্থাৎ জয়দেবপুর হয়ে যে সকল ট্রেন আপনার যাতায়াত করে সেই ট্রেনগুলো আমাদের কিছুটা বিলম্বিত পড়েছে। তো কোনো ট্রেন 3 ঘন্টা 4 ঘন্টা বিলম্বিত হয়েছে। আশা করছি আগামীকালকের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। ঢাকা ভাঙা রাজবাড়ী রুটে কমিউটার ট্রেন চালু হলো আজ। মাদারীপুরের শিবচর স্টেশনে সেটির উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম। তিনি বলেন, এই রুটে আরও একটি ট্রেন চালু করা হবে। আগামী 2 মাসের মধ্যে ভাঙা থেকে খুলনা যশোর হয়ে বেনাপোল পর্যন্ত আরেকটি ট্রেন চালুর কথাও জানান মন্ত্রী। সেটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অল্প সময়ের মধ্যে ঢাকা ভাঙা বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেল লাইন বানানো হবে বলে জানান মন্ত্রী। বলেন, বর্তমানে রেলে 2টা জোন আছে, আরও 2টি জোন করা হবে। এর একটি হবে ভাঙা ফরিদপুর। বারবার রেল দুর্ঘটনার বিষয়ে মন্ত্রী বলেন, দক্ষ জনবলের অভাবে দুর্ঘটনা ঘটছে। ভাষায় বর্ণনা করা যাবে না এই আনন্দের, কারণ মানুষ এই ট্রেন এখানে হবে এটা কোনোদিন কল্পনাও মানুষ করতে পারে নাই। সবাই অল্প সময়ের মধ্যে যাতায়াত করতে পারবে, সব দিক মিলিয়ে আর কি সুবিধাই পাবে। নতুন ট্রেন চালু করবো, আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন আমরা যাতে রেলকে দুর্নীতিমুক্ত একটা ভালো প্রতিষ্ঠান হিসাবে জনগণের সেবায় নিয়োজিত থাকতে পারি। 5 জেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ 11 জন নিহত হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী 3 জন মারা গেছেন। নিহতরা হলেন আলমগীর হোসেন, তার ছেলে জহিরুল ইসলাম ও মামি রাহেলা বেগম। স্থানীয়রা জানায়, মামিকে ডাক্তার দেখাতে প্রাইভেট কারে নিয়ে ঢাকায় যাচ্ছিল আলমগীর ও তার 2 ছেলে। পথে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে প্রাইভেট কারটি খাদে পড়ে গেলে ঘটে হতাহতের ঘটনা। নোয়াখালী চন্দ্রগঞ্জে ট্রাক সিএনজি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। ভোরে গাজীপুরের শ্রীপুরে ট্রাক পিকআপ সংঘর্ষে 2 নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আরও 16 শ্রমিক আহত হয়েছে। পুলিশ জানায়, পিকআপে মিক্সার মেশিন নিয়ে ঢালাইয়ের কাজে শ্রীপুর থেকে মাওনা যাচ্ছিলেন 18 নির্মাণ শ্রমিক। ভাংনাহাটি এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে পিকআপকে ধাক্কা দেয় একটি ডাম্প ট্রাক। এতে উল্টে যায় পিকআপ। এছাড়া মাদারীপুরের ট্রাক ইজি বাইক মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আর বাগেরহাটে মারা গেছেন 1 জন। তীব্র গরমে বিদ্যুৎ সংকটে মফস্বলের মানুষ। জীবনযাত্রায় এর প্রভাব পড়েছে চরমভাবে। কৃষি উৎপাদনের পাশাপাশি ধুঁকছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধিরা বলছেন, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধির কারণে কিছুটা সংকট। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, শহর ও মফস্বলে বিদ্যুৎ বিতরণে চরম বৈষম্য। এজন্য তারা ভুল জ্বালানি নীতিকে দায়ী করেছেন। নীলফামারী ও ঠাকুরগাঁও ঘুরে এসে রিপোর্ট করেছেন আলমগীর স্বপন। ঠাকুরগাঁয়ের গড়েয়ার লস্করা গ্রামের কৃষক নুরুল ইসলাম তীব্র গরমে আইলে বসে তদারকি করছেন সবজি চাষের জমি প্রস্তুতির কাজ। তবে পানির অভাবে নিজের 10 একর জমিতে চাষাবাদ নিয়ে চিন্তিত তিনি। সেচের প্রচণ্ড ব্যাহত হচ্ছে, সেচ দিতে পারতেছি না। একদিক দিয়ে পানি দিলে আরেকদিক দিয়ে শুকায় যায়। বিদ্যুতের সমস্যার জন্য এই অবস্থা। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সময় মতো জমিতে সেচ দিতে পারছেন না, তার মতো অবস্থা এখানকার অনেক কৃষকের। ওই কারেন্টের সমস্যা হচ্ছে, মনে করেন সেচ দিতে। আর মনে করেন যে অনেকে যে গাভী পালন করে, ওই রোদ্রের তাপে ফ্যান ঘুরতেছে না। আমাদের ফসল আমরা ধরে রাখতে পারছি, যে মালচিং পেপার দিয়ে যে তাপমাত্রা ধরে রাখার চেষ্টা করতেছি, এটাও আর এখন ধরে রাখতে পারতেছি না। একই অবস্থা নীলফামারীর ডিমলার, টুনিরহাট ও বাবুরহাটের কৃষকদেরও। পানি সেচ হচ্ছে না, জমিনে ধান বাইরে হচ্ছে না, শীত ছোট হয়েছে, জমিনে রস নাই, ভালো হয়নি চোখের পানি তো দিয়েই, কারেন্টের সমস্যা। কৃষি তো ভুট্টা মারা যাচ্ছে, ভুট্টার ক্ষেত নষ্ট হচ্ছে।
শুধু কৃষি নয়, বিদ্যুৎ সংকটের কারণে ধুঁকছে মফস্বলের ক্ষুদ্র ব্যবসায়ীরা। বলছেন যে মাত্রায় বিদ্যুৎ ধুঁকছে মফস্বলের ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন যে মাত্রায় বিদ্যুৎ পাচ্ছেন তাতে ব্যবসা টিকিয়ে রাখা দায় এখন। কারেন্ট ছাড়া তো ব্যবসায়ীদের পদ নাই, কোথায় যাবে? কারেন্ট জেনারেটর দিয়ে কয় ঘন্টা চলবে? দোকান করি না গেছে, কষ্ট করি বাবা, আমরা গরিব মানুষ কি করব? ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ, এই পর্যন্ত সকাল থেকে একটা সিটও বাঁধা হয়নি। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে মফস্বলের জীবনযাত্রায়। তাদের অভিযোগ, দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ পান না। কারেন্ট থাকে না, কারেন্টের ডিস্টার্ব, তো পল্লীও ডিস্টার্ব, পৃথিবীও ডিস্টার্ব। 2-3 ঘন্টা পরে একটু আসে আর আবার আধা ঘন্টা পরে চলে যায়। মনে করেন যদি কারেন্ট যাচ্ছে তাই 1 ঘন্টাও নেই, 2 ঘন্টাও নেই। যদিও নীলফামারী 1 আসনের এমপি দাবি করছেন সংকট কম, বরং গ্রামে এসি ও বিদ্যুতের ব্যবহার বেড়েছে। ইলেকট্রিসিটি অবস্থা এখানে ভালো আছে, তবে মাঝে মধ্যে এখন প্রচণ্ড গরমটার জন্য সবাই এসি চালাচ্ছে, বিদ্যুৎ ব্যয় বেশি হচ্ছে। সাশ্রয়ের দিকে না গিয়ে আমরা ব্যবহার ঠিকমতো করতে পারছি না বলে আজকে বিদ্যুতের এই ঘাটতিতে। গরমে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা 17,500 মেগাওয়াট। 30 এপ্রিল 16,477 মেগাওয়াট উৎপাদনের রেকর্ড জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এরপরও মফস্বলের কোথাও কোথাও 8 থেকে 10 ঘন্টার লোডশেডিং কেন হচ্ছে? বিভিন্ন সময়ে যে বিদ্যুৎ উৎপাদন করার জন্য চাহিদা মাফিক যে জ্বালানি দেওয়া হয়, সেই জ্বালানি সরবরাহের কোনো নিশ্চয়তা এই সমস্ত কর্তৃপক্ষের নেই। সংযোগ দিতে পেরেছি, আমরা বিদ্যুৎ বিতরণ লাইন তৈরি করতে পেরেছি, কিন্তু শতভাগ বিদ্যুৎ দেওয়ার মতো আমরা সক্ষমতা অর্জন করতে পারিনি, এবং যত দিন যাচ্ছে সেই সক্ষমতা অর্জনের বিষয়টি আসলে অনিশ্চিত হয়ে যাচ্ছে। অধ্যাপক শামসুল বলছেন, বিদ্যুৎ খাতের ভুল নীতি থেকে বের না হলে কৃষি উৎপাদন সামনে আরও সংকটে পড়বে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সময় মতো সেচ দিতে না পেরে ভুগছেন কৃষকরা। সংকটে আছেন মফস্বলের ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা বলছেন জ্বালানি সংকট আছে, তাই 24 ঘন্টা না হলেও সহনীয় মাত্রায় বিদ্যুৎ চান তারা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঠাকুরগাঁ। আজ রাত থেকে শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়া, প্রচণ্ড বজ্রপাত হবার সম্ভাবনা রয়েছে, এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। সকালের ব্রিফিংয়ে এই তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, আজ রাত থেকে 11 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে পারে। 6 তারিখ থেকে তাপপ্রবাহ থাকবে না, এমনটাই পূর্বাভাস আবহাওয়া অফিসের। মে মাসে গড় বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে 277 মিলিমিটার। গড়ে 13 দিন হতে পারে বজ্র ঝড়। এপ্রিল মাস জুড়ে যে দীর্ঘ তাপপ্রবাহ ছিল গত 76 বছরের ইতিহাসে, সেটি রেকর্ড। আবহাওয়াবিদ জানান, এ থেকে পরিত্রাণের উপায় বজ্রবৃষ্টি। চলতি মাসে 3টি শক্তিশালী বজ্রঝড় হতে পারে। আজকের রাত থেকে একদম 11 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাত প্রতিনিয়ত তৈরি হবে এবং যে বিদ্যমান তাপপ্রবাহ তা 6 তারিখ থেকে কমে গিয়ে তাপপ্রবাহ থেকে আমরা আশা করি যে 6 তারিখ থেকেই তাপপ্রবাহ একদম থাকবে না। বজ্রপাতে মৃত্যুর খবর বাড়ছেই, কিন্তু এ থেকে রক্ষার উপায় কি? সাধারণ মানুষের কাছে দুর্যোগ থেকে বাঁচার উপায় পৌঁছে দেয়াই সবচেয়ে উপযোগী, এমনটা মত আবহাওয়া সংশ্লিষ্টদের। তারা বলছেন, বজ্রপাতের সময় আতঙ্কিত হওয়ার সুযোগ নেই, বরং সতর্কভাবে নিজেকে নিরাপদ রাখতে হবে। ঘরের ভেতর থাকলেও মানতে হবে কিছু কৌশল, আর বাইরে থাকা অবস্থায় খুঁজে নিতে হবে নিরাপদ কংক্রিটের আশ্রয়। প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে যখন হঠাৎ বৃষ্টি হলো, তখন সেই বৃষ্টির সঙ্গে দেশের কোথাও কোথাও ছিল তীব্র বজ্রপাত। বৃহস্পতিবার দেশের নানা প্রান্তে বজ্রপাতে মারা যায় 11 জন। সাধারণত বাংলাদেশে এপ্রিল থেকে জুন পর্যন্ত বজ্রপাত হয়, আর গেল কয়েক বছর ধরে সেই বজ্রপাতে ঘটছে ব্যাপক প্রাণহানি। আবহাওয়া বিজ্ঞানীরা অবশ্য বলছেন, বজ্রপাতের সংখ্যা বাড়েনি, বরং বেড়েছে হতাহতের খবর জানার পরিমাণ। বজ্রপাতের পরিমাণ বা সংখ্যা বেড়ে গেছে, এক্ষেত্রে আমার একটু ডাউট আছে। আমি এক্ষেত্রে বলবো যে আমাদের হয়তো রিপোর্টটা আগের চেয়ে বেশি হয়, কারণ আমাদের সেটিংসটা ছিল আমাদের এই এনভায়রনমেন্টে, আমাদের এই ড্রাই লাইনের যে উপস্থিতি, এটা আমরা বেশ আগেই কিন্তু ডিটেক্ট করা হয়। কিন্তু কেন হয় বজ্রপাত বা বজ্রঝড়? তাপমাত্রার সঙ্গে জড়িয়ে আছে বজ্রপাতের সম্পর্ক। তাপমাত্রা যত বাড়বে তখন জলীয় বাষ্প বাড়বে মেঘে মেঘে ঘর্ষণে সৃষ্ট বজ্রপাত, আর তাই চলতি মৌসুমে শক্তিশালী বজ্রপাতের শঙ্কাও রয়েছে। উত্তপ্ত পৃথিবীতে কিন্তু সব রকমের এক্সট্রিম ইভেন্টের পরিমাণও বেড়ে যাবে, কারণ যত উত্তপ্ত বাতাস তত বেশি আমরা বলি অস্থিতিশীল বায়ুমণ্ডলে আপনার
হ্যাজার্ডগুলো আপদগুলো বেশি তৈরি হয়। সেক্ষেত্রে আমার যত বেশি কনভেকশন হবে, তত বেশি ক্লাউড হবে, তত বেশি বৃষ্টি হবে, বজ্রপাত হবে, এটা একটা প্রভাবক, একটা নিয়ামক। এই সময় তো কি হয়, আপনার তাপমাত্রাটা বেশি থাকে, ভূপৃষ্ঠটা উত্তপ্ত হয় এবং যে মেঘটা তৈরি হয় ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে কি হয়, এটা আপলিফ্ট হয়। আপলিফ্ট হওয়ার ফলে যে মেঘটা তৈরি, এটা বজ্রমেঘ তৈরি হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বজ্রপাত থেকে রক্ষার নানা কৌশল তুলে ধরা হয়েছে। বজ্রপাতে অধিকাংশ মৃত্যু ঘটে হাওড় অঞ্চলে, আর মারা যায় গবাদি পশুও। তাই বজ্রপাতে ক্ষয়ক্ষতি রোধে অঞ্চলভিত্তিক পরিকল্পনায় জোর দিচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। তারা বলছেন বিপদ আসবেই, কিন্তু প্রাণহানি কমাতে সতর্ক থাকার বিকল্প নেই। ঝড় বৃষ্টির দিনে আকস্মিক দুর্যোগ বজ্রপাত কখন নেমে আসবে সেটি আগে থেকেই বোঝা মুশকিল, কিন্তু তখন আপনি ঠিক যেখানে যে অবস্থায় থাকবেন তার উপর নির্ভর করে নিতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা। যেমন কোনো খোলা স্থানে বা খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের উপর ভর করে গুটিসুটি হয়ে বসে পড়তে হবে। আবার অনেকেই ভাবেন এমন গাছপালা বোধ হয় বজ্রপাত থেকে রক্ষা করতে সক্ষম, কিন্তু আসলে তা নয়, বরং আরও বেশি বিপজ্জনক। কেননা গাছের চেয়ে মানব শরীর অনেক বেশি বিদ্যুৎ পরিবাহী, আর তাই গাছ এবং বৈদ্যুতিক খুঁটি টাওয়ার থেকেও থাকতে হবে নিরাপদ দূরত্বে। বজ্রঝড় শুরুর প্রথমে বিদ্যুৎ চমকানি বা বজ্রপাত হয় না। শুরুতে একটু কালো মেঘ তৈরি হয়, সামান্য বৃষ্টি আর হালকা বিদ্যুৎ চমকায়। তখনই আগাম সতর্কতার সঙ্গে সরে যেতে হবে নিরাপদে। সে হয়তো খেতে বা মাঠে কাজ করতেছে, তার নাগালে একটা আশ্রয় কেন্দ্র আছে, সে দৌড় দিয়ে হয়তো আশ্রয় নিতে, এরকম যে আশ্রয়ের ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে হয়তো তার জীবনহানিটা রক্ষা করা সম্ভব। সাধারণত আফটারনুন থেকে শুরু করে রাতের দিকে আমাদের কিন্তু বজ্রঝড় বেশি হয়। যারা কৃষি কাজ করেন, মাঠে থাকেন, খোলা মাঠে, তারাই কিন্তু এই ধরনের থান্ডারস্টর্মে বেশি বজ্রাহত বেশি হন। তারা যেটা করতে পারেন যে আর্লি ইন দ্য মর্নিং তারা কাজ করতে পারেন। বজ্রপাত রোধে বিল্ডিং কোড মেনে প্রতি ভবনে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিতে জোর দিচ্ছে ফায়ার সার্ভিস। সেই সঙ্গে তাল গাছের মতো দীর্ঘ গাছ রোপণে উৎসাহিত করা হচ্ছে, কিন্তু সেই গাছ সড়কের পাশে নয়, বরং খোলা মাঠে লাগালেই বেশি কার্যকর বলে মনে করেন আবহাওয়া বিজ্ঞানীরা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রথম ও দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার গণসংযোগ চলছে। প্রথম ধাপে 148 উপজেলায় ভোট হবে আগামী 8 মে। ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। আর দ্বিতীয় ধাপে 161 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 21 মে। পটুয়াখালীর বাউফলে মতবিনিময় সভা করেছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল। জানান, সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলে তার পছন্দের প্রার্থী জয় পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মেয়র জুয়েল। সকলে মোতালেব ভাই ঘোড়া মার্কা, তারা মার্কা এবং প্রজাপতি মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ দেখাই দেবে। উৎখাতের ষড়যন্ত্র নয়, বরং জনতার ভোটে নির্বাচিত নয় বলেই সরকারকে দেশবাসী ক্ষমতায় দেখতে চায় না। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আলাদা অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, সরকার জনগণকে ভয় পায়, তাই বলা হচ্ছে ডান বাম মিলে ষড়যন্ত্র করছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছিল দলের মানববন্ধন। এ সময় সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় জানান বিএনপির নেতারা। আপনি জনগণের সকল অধিকার, তার কথা বলা, তার হাঁটাচলা করা, তার সমাবেশ, তার মিছিল, তার বাক স্বাধীনতা সবগুলো আপনি হরণ করে আপনি তো ডাকাতের মতো ক্ষমতায় বসে আছেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ তোলেন, মৃত্যুর মুখে ঠেলে দিতে বেগম জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা আন্দোলন করে চলছি, আন্দোলন হবে, মুক্ত হবে দেশ। আমি হয়তো দেখতে পারবো না, আমি জানি না আমি দেখতে পারবো কিনা, কিন্তু এই দেশে কেউ না কেউ আসবে, কেউ না কেউ আসবে এই হায়নার হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য। ইনশাআল্লাহ বিএনপি থেকে আসবে। এদিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটির নেতারা শ্রদ্ধা জানান। দোয়া ও মুনাজাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মঈন খান। অভিযোগ করেন সরকার 15 বছর ধরে একদলীয় শাসন কায়েম করে জনগণের উপর নির্যাতন চালাচ্ছে। এদেশের মানুষ তো বলেনি যে কেউ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা তো প্রকাশ্যে বলেছে যে এই সরকার একদলীয় গণতান্ত্রিক সরকার। বাম ডান মধ্য সবাই তো প্রকাশ্যে বলছে যে এই সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। সরকার ষড়যন্ত্রের কথা কেন বলছে? সরকার জনগণকে ভয় পায়, সেটাই কি কারণ? সরকারের অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বানও জানান বিএনপির সিনিয়র নেতারা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এনআইডি, টিন সার্টিফিকেট ও ফ্ল্যাটের কাগজ জাল করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে বন্ধকের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের 11 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় একাধিক ব্যক্তির ভুয়া এনআইডি, টিন সার্টিফিকেট, নগদ টাকা সহ প্রতারণায় ব্যবহৃত জিনিসপত্র। দুপুরে সিআইডির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান মোহাম্মদ আলী মিয়া জানান, এই চক্রে ব্যাংক কর্মকর্তা, রেজিস্ট্রি অফিসের লোকও জড়িত। দীর্ঘদিন ধরে এরা জাল কাগজপত্র বানিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। এমন আরও চক্র সক্রিয় বলে জানায় সিআইডি। ব্যাংকের একটি চক্র এবং এনআইডি দ্বারা করে দেয় এদের চক্র, প্লাস ভূমি অফিসের যে যারা রেজিস্ট্রি বা এই যে ডুপ্লিকেট দলিল যারা করে দেয়, এদের সম্মিলিত একটি চক্র এই ভূমি জালিয়াতি, ফ্ল্যাট জালিয়াতির সাথে জড়িত। 5 মাস পর পেঁয়াজ রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত। দেশটির বৈদেশিক বাণিজ্য শাখা আজ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। এতে প্রতি টনের রপ্তানি মূল্য ধরা হয়েছে $550 মার্কিন। ভারত সরকার রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় পেঁয়াজ আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। জানিয়েছেন 2-1 দিনের মধ্যে ইম্পোর্ট পারমিট প্রাপ্তির সাপেক্ষে ঋণপত্র খোলা শুরু হবে। আমদানিকারকরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে স্থানীয় বাজারে দাম কমে আসবে। রাজধানীর বাজারে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা দরে। এলসি, আইপি সবই আগামীকালকের থেকে চালু হবে। আজকে ব্যাংক আমাদের বন্ধের দিন আছে, ব্যাংক, আইপি অফিস সবগুলোই বন্ধ হয়েছে। ইন্ডিয়ান পেঁয়াজ চালু হয়ে গেলে সব বাংলাদেশি পেঁয়াজ কখনো 60 টাকা, কখনো 50 টাকা, কখনো 70 টাকা খাচ্ছি আমরা, এটা আর হবে না। চট্টগ্রামে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের নতুন 13টি শোরুম চালু হয়েছে। দুপুরে ভাটিয়ারিতে নজির আহমেদ সওদাগর মার্কেটে এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করেন ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি। এর মধ্য দিয়ে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের সাথে হক ইলেকট্রনিক্সের ব্যবসায়িক পথচলা শুরু হলো। বিদ্যুৎ সাশ্রয় করতে স্বদেশি ব্র্যান্ড যমুনার পণ্য ব্যবহারের পরামর্শ দেন শবনম বুবলি। জানান, যমুনা ইলেকট্রনিক্স গুণগত মান বজায় রেখে পণ্য তৈরি করে বলে তা টেকসই হয় বেশি। পরে অতিথিদের সাথে কেক কাটেন এবং শোরুম ঘুরে দেখেন তিনি। এদিকে হোটেল প্যানিনসুলায় যমুনা ইলেকট্রনিক্সের ডিলারদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঘরে ঘরে আসলে যমুনা ইলেকট্রনিক্সের পণ্য দেখা যাচ্ছে এবং হক ইলেকট্রনিক্স তারা কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখন জনসেবামূলক এই ধরনের কাজ করছে, যে তারা যখন তাদের ইলেকট্রনিক্স বা তাদের এই পণ্যগুলো গুণগত মানটা বজায় রাখছে, তখনই কিন্তু আসলে একসাথে এই সফল যাত্রাটা শুরু করা সম্ভব হয়েছে। সহজলভ্যভাবে আমরা যে ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো সর্বত্র ডিস্ট্রিবিউশন করে আমরা আফটার সেল সার্ভিস নিশ্চিত করে আমরা ব্যবসাটা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিক্ষোভ চলছে তা ছড়িয়েছে অন্যান্য দেশেও। ব্রিটেনের পর বিক্ষোভে উত্তাল ফ্রান্স, জার্মানির শিক্ষা প্রতিষ্ঠানগুলো। একই চিত্র কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে। এশিয়া আর মধ্যপ্রাচ্যের প্রধান শহরগুলোতেও চলছে প্রতিবাদ। জোরালো দাবি, ইসরায়েলকে সমর্থনকারী প্রতিষ্ঠানগুলোর সাথে শিক্ষাঙ্গনের সম্পর্ক ছিন্ন করা হোক। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের যে উত্তাপ, সে আঁচে পড়ছে ইউরোপও। ব্রিটেনের পর এবার জার্মানি আর ফ্রান্সের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উত্তাল ইসরায়েল বিরোধী আন্দোলনে। শুক্রবার প্যারিস ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজের চত্বরে স্লোগান তোলেন শিক্ষার্থীরা। এ সময় তারা চলমান ইসরায়েলি বর্বরতা বন্ধের আহ্বান জানান। শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি হলেও তাতে বাধা দেয় পুলিশ, সরিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের। আমাদের দাবি খুব সহজ, ইসরায়েলের আন্তর্জাতিক অপরাধ লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি মানতে নারাজ, তাই অবরোধ কর্মসূচিতে চালানো হয় উচ্ছেদ ধরপাকড়।
বিক্ষোভ ছড়িয়েছে কানাডার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও। এর মধ্যে ম্যাকগিল ও টরন্টো বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রছাত্রীরা। ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলি বিরোধী আন্দোলন না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার অন্তত 7টি বিশ্ববিদ্যালয়ে চলছে ইসরায়েলি আগ্রাসন বিরোধী আন্দোলন। শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে নিরাপত্তা বাহিনীর, তবে দাবিতে অনড় আন্দোলনকারীরা। মেক্সিকো ও কিউবায় আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন কলম্বিয়া ইউনিভার্সিটির আন্দোলন থেকে তারা উৎসাহিত। হুঁশিয়ারি, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত চলবে কর্মসূচি। যুক্তরাষ্ট্র থেকে ছড়িয়ে পড়া আন্দোলন আশাবাদী করে তুলেছে গাজাবাসীকে। নির্যাতিত মানুষরা যে বিশ্ববাসীর হৃদয়ে আছে, এটাই তার প্রমাণ। আমাদের মতোই শিক্ষার্থীরা আন্দোলন করছে যুক্তরাষ্ট্রে। গাজায় যে আগ্রাসন চালানো হচ্ছে সেটা দেখে কিভাবে চুপচাপ বসে থাকতে পারি আমরা, তাই আমরাও বিক্ষোভে নেমেছি। বিক্ষোভ চলছে জার্মানির বিভিন্ন শিক্ষাঙ্গনেও। এছাড়াও টোকিও, বৈরুত আর দিল্লির বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে বিক্ষোভ প্রতিবাদ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভে অব্যাহত নিরাপত্তা বাহিনীর ধরপাকড়। শুক্রবার নিউ ইয়র্কের 2টি বিশ্ববিদ্যালয়ে অভিযান চালায় পুলিশ। কমপক্ষে 60 জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে নিউ স্কুল ইউনিভার্সিটি থেকে আটক করা হয় 43 জনকে। শিক্ষার্থীরা ক্যাম্পাস চত্বর এবং আবাসিক এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছিল। পুলিশ জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে শিক্ষার্থীদের উচ্ছেদে অভিযান চালানো হয়। এর আগে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেয় পুলিশ। সেখান থেকেও 15 জনকে আটক করা হয়। এখন পর্যন্ত 43টি বিশ্ববিদ্যালয়ে অর্ধশতাধিক অভিযান চালিয়েছে পুলিশ। আটক করা হয়েছে 2400-এর বেশি শিক্ষক শিক্ষার্থীকে। ইসরায়েলের সাথে তুরস্কের বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত যথার্থ। শুক্রবার এই মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বলেন পশ্চিমা বিশ্ব জোটবদ্ধ হয়ে ইসরায়েলের জন্য কাজ করছে। গাজার নিরস্ত্র অসহায় ফিলিস্তিনিদের হত্যায় করছে সহযোগিতা। এমন অবিচারের প্রতিবাদ না করে চুপচাপ বসে থাকা অসম্ভব। তাই এই সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে তেল আবিব আঙ্কারা বাণিজ্য। জানা যায় দুদেশের মধ্যে বাণিজ্য ছিল প্রায় $1000 কোটি। বৃহস্পতিবার তুরস্কের এই ঘোষণার পর একে আন্তর্জাতিক বাণিজ্য আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। পুরো পশ্চিমা বিশ্ব ইসরায়েলের হয়ে কাজ করছে। অসহায় ফিলিস্তিনিদের উপর নির্বিচারে বোমা ফেলা হচ্ছে, ছোট ছোট শিশুদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এই অবস্থায় তো চুপ করে বসে থাকতে পারি না, তাই আমরা আমাদের পদক্ষেপ নিয়েছি। ব্রাজিলের বৃষ্টি ও বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত রিও গ্রান্দে রাজ্যে 39 জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ রয়েছেন 68 জন। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে রয়েছে সেই আশঙ্কা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানায় প্রায় 500 এলাকা ক্ষতিগ্রস্ত। এসব এলাকার 24,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত। একটি জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ ধসে পড়েছে। স্থানীয়দের নিরাপদে সরে যেতে নির্দেশ দিয়েছে প্রশাসন। এরই মধ্যে পুরো রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। অঞ্চলটি উরুগুয়ে সীমান্তের কাছে হওয়ায় প্লাবিত বিস্তীর্ণ এলাকা। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।